আসসালামু আলাইকুম সবাইকে। বিয়ের শিকল গল্পের ২৬ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। দুপুরবেলা আকাশটা ম্লান হয়ে এসেছে। এই কাল থেকে বৃষ্টি হয়েছে, তাই আজকেও আকাশটা মাঝে মাঝে ঘন কালো মেঘে ঢাকা পড়ে আছে, আবার একটু পরেই মেঘ উড়ে যায়। ফারার টেবিলে বসে আছে, ঠিক মতো খায়নি সে। এদিকে সবার খাওয়া প্রায় শেষ। ফারাকে জোরপূর্বক খেতে বসিয়েছেন রুবেনা শেখ। প্লেটে চামচ নাড়াচ্ছেন। মনে মনে ভীষণ রাগ লাগছে লেফটেন্যান্ট সাহেবের উপর। গেল তো গেল আজকে 2 দিন, একটাবার কল পর্যন্ত করলো না। মাঝে মাঝে ফারার মনে হয় বেড়া বাইরে গেলেই ভুলে যায় সে বিয়েটা। রাগে ফুসছে ফারা, অনুভব করলো আরো একটা অস্তিত্ব। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো ফারা। হলুদ রঙা শার্ট পরে দাঁড়িয়ে আছে সাইফুল শেখ, হয়তো বাইরে থেকে ফিরেছে। ফারা কিছু বলল না। সাইফুল এগিয়ে এসে ঠিক তার পাশের চেয়ারে বসলো। কিঞ্চিত অবাক হলো ফারা, লোকটা যেন গা ঘেঁষে বসেছে তার। ফাঁকা ডুব গিলে উঠে গেল সে। সেদিনের কথা স্মরণে এলো তার। বিয়ের আগের দিন কেমন করে তাকে জড়িয়ে ধরেছিল এই লোকটা। খুবই বিশ্রী একটা অনুভূতি। ফারা দাঁড়াতে চাইলো না, চুপচাপ হাঁটতে লাগলো। আকস্মাৎ তাকে থামিয়ে দিয়ে সাইফুল বলল, আরে কোথায় যাচ্ছ ফারা? পা জোড়া থামে ফারার, পিছন ফিরে তাকাতে ইচ্ছে করলো না, কিন্তু উপায় নেই, সে ফিরে তাকালো। তারপর বলল, কিচেনে যাচ্ছি ভাইয়া, আপনি কি কিছু বলবেন? সাইফুল বলল, না, বলছিলাম এখানে এসে বসো একটু, সারাদিন তো কাজ করো। প্রস্তাব পছন্দ হলো না ফারার। সে কেন তার সাথে বসতে যাবে? ফারা অনুভব করছে আরিয়ান নিহাল দুজনেই তো তাসফিনের বন্ধু। তাদের সাথে যতটা সহজ হতে পারে সাইফুলের সাথে হতে পারে না ততটা। লোকটার চাহনি বিশ্রী, তার আচরণ সবকিছুতে গা গুলিয়ে ওঠে তার। ফারা আপত্তি জানিয়ে বলল, আমার তো সামনে এক্সাম ভাইয়া, আম্মু বলেছেন খাওয়া শেষে একটু পড়তে, আপনি বরং বসুন, আমি আসছি। ফারা সাইফুলের উত্তরের অপেক্ষা করলো না, চুপচাপ নিজের রুমের দিকে চলে গেল। রুমটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে তার। মিনিট 10 পর টুংটুং শব্দ করে মুঠোফোনটা বেজে উঠল। বালিশের নিচেই রাখা। উচ্চ শব্দ শুনে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ফোনটা রিসিভ করে ফারা। আরিফা আহমেদ কল করেছেন। মায়ের ফোন পেয়ে আনন্দে আত্মহারা ফারা। তারপর বলল, হ্যালো আম্মু, কেমন আছো? আরিফা আহমেদ রান্না করছিলেন। এক ফাঁকে ভাবলেন মেয়েটার সাথে একটু কথা বলা প্রয়োজন। শুনেছে তাসফিন চলে গেছে, মেয়েটা নিশ্চয়ই একা আছে। তবে ও বাড়িতে সবাই যে তাকে ভালোবাসে তাতে কোনো সন্দেহ নেই উনার। তারপর বলল, আমি ভালো আছি, তুই কেমন আছিস? ফারা বলল, আমিও ভালো আছি আম্মু। আব্বু কোথায়? আরিফা আহমেদ বলল, তোর আব্বু বাইরে বারান্দায় আছে, ভাইজানের সাথে কি সব আলোচনা করছে। ফারা ছোট্ট করে জবাব দিল, ও। আরিফা আহমেদ চিন্তিত ভঙ্গিতে বললেন, শোন, চাচির সাথে কথা বল, তোর সাথে কথা বলবে বলছে কাল থেকে। ফারা বলল, আচ্ছা দাও। শায়লা আহমেদ দোতলায় ছিলেন। আরিফা আহমেদ গ্যাসের আগুন কমিয়ে দিয়ে ফোন নিয়ে দোতলায় গেলেন। মানুষটা কিছুদিন বড্ড অসুস্থ। স্নেহার সাথে ওরকম অবস্থা হয়েছিল, তারপর হুট করে বিয়েও হয়ে গেল। সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। ঘরের এক কোণে চুপচাপ বসে আছেন তিনি। আগমন ঘটে আরিফা আহমেদের। তারপর বলল, আপা, ফারার সাথে কথা বলো, ফোনে আছে ও। শায়লা আহমেদ স্তন্যপায়ে এগিয়ে এসে ফোনটা হাতে নিয়ে নিলেন। তারপর বললেন, কেমন আছিস ফারা মা? ফারা বলল, আমি ভালো আছি, কিন্তু তুমি কি করছো? নিজের কি অবস্থা? এত অসুস্থ হলে চলবে? চোখ দুটো খিচিয়ে বুঝে নিল শায়লা আহমেদ। কান্নাটুকু আটকে নিয়ে স্বাভাবিক স্বরে বলল, আমার স্নেহাটা কেমন আছে রে? ফারা হাস্যোজ্জ্বল মুখে বলল, স্নেহা যে ঠিক কতটা ভালো আছে তুমি সচক্ষে না দেখলে বিশ্বাসই করবে না। আরিয়ান ভাইয়া স্নেহাকে খুব ভালো রেখেছে। মেয়েটা ভালো আছে কতটা জানতে পেরে প্রশান্তির নিঃশ্বাস ফেললো শায়লা আহমেদ। ফারা এবং স্নেহা দুজনেই ছোট। ফারাকে সামলে নেওয়ার জন্য তাসফিন ছিল, কিন্তু স্নেহার জন্য যে কেউ ছিল না। যাক, অবশেষে তার কেউ হয়েছে। আর এদিকে ফোনের টুং শব্দ ফোন তুলে নিল নিহাল। সেই নামটি আবারও দেখে খানিকটা রাগ হলো তার। তারপর বলল, কি সমস্যা পৃথা, বারবার কল করছো কেন? অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা অষ্টাদশী কন্যা পৃথা অভিমান নিয়ে বলল, স্যার, আপনি কেন আমার সাথে কথা বলছেন না, দেখা করছেন না? ক্ষুধিত হলো নিহাল। তারপর বলল, তুমি কি চাও পৃথা? আমি এখন তোমার পিছু পিছু ঘুরঘুর করবো? ফর গড শেখ পৃথা, এগুলো পাগলামোগুলো থামাও। অস্ত্রকণায় ভরে ওঠে আঁখি জোড়া অষ্টাদশী। তারপর বলল, আপনি এভাবে কেন বলছেন স্যার? আমি তো আপনাকে। নিহাল বলল, হুস, একদম চুপ, এসব কথা বলবে না পৃথা। ফোন সাপটে রেখে দিল নিহাল। জানালার পাশে বসে থাকা অষ্টাদশী আকাশপানে দৃষ্টি ফেললো। ভঙ্গ হৃদয় আর্তনাদ করে বলতে চাইলো, কারো ভাগ্য লেখা থাকে কারো বুকে আশ্রয়, আর কারো কপালে জুটে শুধু চোখের জলার নীরব অপেক্ষা। সবকিছু যেন পূর্বলিখিত প্রেম ও অপূর্ণতাই। আর এদিকে বড়সড় একটি সমুদ্রের ধারে আজকের দিনটি এক বিশেষ নজরদারি আর উত্তেজনার সাক্ষী হতে যাচ্ছে। লেফটেন্যান্ট জাহাজটি শান্তিপূর্ণ, কিন্তু দৃঢ়গতিতে সমুদ্রের উপর ভেসে চলেছে। এর পালের ছায়া দীর্ঘ হতে হতে বিস্তৃত আকাশের সাথে মিলিয়ে যাচ্ছে। প্রতিটি জাহাজের ঢেউ ভেঙে সাগরের জল ফুনায়িত হয়ে উঠছে। তবে লেফটেন্যান্ট জাহাজের নীরব অগ্রযাত্রার জন্য সতর্কতার সঙ্গে এ সমস্ত কিছু উপেক্ষা করে একরকম লক্ষ্য স্থির।
গোপন সূত্রে জানা গেছে আজকের দিনটি আরো বেশি গুরুত্বপূর্ণ। কিছুটা দূরে গোপন পথে সমুদ্রের অন্ধকারে আরেকটি বিশাল জাহাজ চলতে থাকে, যার উদ্দেশ্য কিছু নিষিদ্ধ এবং অবৈধ মালামাল পৌঁছে দেওয়া। সেই জাহাজে থাকতে পারে মাদক, অস্ত্র কিংবা চোরাচালানকারী দামি রত্ন, সবকিছুই যেগুলো একদিনে তো দেশের নিরাপত্তাকে বিঘ্ন করছে। অন্যদিকে সাগরের অনিরাপদ পথে এগিয়ে চলে চোরাকারবারীরা। লেফটেন্যান্টের জাহাজ এখন গভীরভাবে টহল দিচ্ছে, যেন একটি ঘূর্ণিঝড়ের চোখে আটকে গেছে তার সমস্ত মনোযোগ। তার চোখে পড়ছে না শুধু সমুদ্রের বিশালতা, বরং সেই সব অবৈধ জাহাজের গতিপথ যা শত্রুর মতো সমুদ্রের বুকে পা ফেলে রেখে চলে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ খুবই সতর্ক ভঙ্গিতে তার সহকর্মীদের দিকে ইশারা করলেন। তার চোখে ছিল এক দৃঢ় অভিব্যক্তি, যেন সমুদ্রের বিশালতার মধ্যে যেন এক অদৃশ্য শত্রু ঘুরে বেড়াচ্ছে। তা এখন তাদের কপালে ঝুলছে। তার দৃষ্টি যেন সুচালো হয়ে উঠেছে, এমনকি একটি ক্ষুদ্রতম ইশারার জন্য প্রয়োজনীয়তার তথ্য। দূরের সাগরের গভীরতার মধ্যে এক রহস্যময় জাহাজের সিলুয়েট স্পষ্ট হতে শুরু করেছিল। লেফটেন্যান্ট বলল, নাইম, ওই দেখো। তাসফিনের কণ্ঠে তীব্র সতর্কতা, তার গলা ভারী হয়ে উঠেছে। গোপনের সংকেত। নাইম ইসলাম লেফটেন্যান্টের নির্দেশে দ্রুত চোখ মেলল। দূরের অন্ধকারে জাহাজটির সিলুয়েট যেন আরো পরিষ্কার হয়ে উঠছে এবং বড় ভয়ঙ্কর। তার চোখে অসীম সতর্কতা, কারণ সে জানে এখানে আর কোনো ভুলের অবকাশ নেই। তারপর বলল, কমান্ডার, সবাই সতর্ক হও। তাসফিনের নির্দেশ যেন এক গভীর নিঃশ্বাসের মতো হাওয়ায় ভেসে যায়। এক মুহূর্তের জন্য পুরো জাহাজের নীরবতা, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের উপস্থিতি অনুভব করছে। কিন্তু তাসফিন এবং তার দল জানে এটা আর কোনো সাধারণ টহল নয়। আজকের এই রাতটি এক অন্যরকম। যতই জাহাজটি কাছে আসতে থাকে ততই তার সংকেত পরিষ্কার হয়। এটি কোনো সাধারণ বাণিজ্যিক জাহাজ নয়, বরং চোরাচালানকারী। মুহূর্তের মধ্যে এক দারুণ রণকৌশল তারা প্রস্তুত হয়ে যায়। হঠাৎ সাগরের নীরবতা ভেঙে ওঠে, গোলাগুলি শুরু হয়। শব্দের তীব্রতা যেন আকাশের মধ্যে ঢেউ তুলছিল এবং সমুদ্রের জল মেঘের মতো কাঁপতে থাকে। লেফটেন্যান্ট তাসফিন শেখের নিঃশব্দে আদেশে তারা অন্ধকারে নিজেদের অস্তিত্ব স্পষ্ট করে তুলে, যেন এক অসীম যুদ্ধে একে অপরের মুখোমুখি। পথচারীরা বুঝতে পেরেছিল যে তাদের পালানোর কোনো পথ নেই। তাদের জাহাজ সমুদ্রের গভীরে আশ্রে পড়েছিল, কিন্তু তাসফিন ও তাদের দল রণকৌশল সুনির্দিষ্ট এবং নিখুঁত। তাদের গোলাগুলির শব্দ মিশে গিয়েছিল জাহাজের কপালে বাজানো স্রোতের সাথে, কিন্তু পথচারীরা বুঝতে পারছিল এটা পালানোর সুযোগ নয়। অফিসার নাইম ইসলাম এক নিঃশ্বাসে শীতলভাবে জাহাজটি লক্ষ্য করলো। তার হাতে থাকা রাইফেল প্রস্তুত। সোজা এক নজর দেখে নেওয়ার পর সে বুঝে গেল এটার একমাত্র সমাধান গোলাগুলি থামিয়ে সমুদ্রের ওই বিশালত্বে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। পাচারকারীরা নিজেদের হাল ছেড়ে দেয়, তাদের ইঞ্জিন থেমে যায়, আর জাহাজটি একেবারে নিরুৎসাহিত হয়ে সমুদ্রের বুকে থেমে যায়। তাসফিন শেখ এবং তার দল শিকারকে ধরেছে। পাচারকারীরা যুদ্ধের সব পালা হারিয়েছে, আর এদিকে বুকের ভেতর অজানা ভয় কু ডাকছে ফারার। কিছু একটা হতে চলেছে। কেমন জানি অস্থির লাগছে তার। লেফটেন্যান্ট সাহেব কি ঠিক আছে? কিছু হয়নি তো তার? চিন্তায় চিন্তায় হাঁফফাঁস করছে ফারা। তার জানা নেই সে কেমন আছে। তাসফিন শেখ এক মুহূর্তের জন্য নিজের সমস্ত শক্তি একত্রিত করে সজাগ দাঁড়িয়ে রইল। সমুদ্রের অন্ধকারে ছড়িয়ে থাকা এক নিস্তব্ধ শীতলতা, যেখানে শুধু তার নিজের শ্বাসের শব্দই কেবল প্রতিধ্বনিত হচ্ছে। তার চোখের সামনে তখন সে দৃশ্য যা কখনোই তার কল্পনায় আসেনি। তার নিজের ভাই সৌহার্দ্য শেখ, যে কিনা এক ন্যায়পরায়ণ লেফটেন্যান্ট হিসেবে পরিচিত, আর সেই ভাইকে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাসফিনের মনে এক তীব্র দোলাচল চলে আসছে। পৃথিবীটা যেন এক নিমিষে বদলে গিয়েছে। তার পায়ের নিচের মাটির অনুভূতি হারিয়ে গেছে। সৌহার্দ্য ছিল তার সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তাদের একে অপরের প্রতি ছিল গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। কিন্তু আজ সে শুনেছে সৌহার্দ্য শেখের নাম এক অবৈধ চোরাচালান চক্রের সাথে জড়িত। তাসফিন কখনোই ভেবেছিল না তার ভাই এমন কিছু করতে পারে। ইন্টারোগেশন রুম, যেখানে রাখা হয়েছে সৌহার্দ্যকে। কিছুক্ষণ পরে সেখানে যাবে তাসফিন। সে ভেবে পাচ্ছে না রাইমা শেখ এবং আলাপ শেখকে কি উত্তর দেবেন। তারা ভেঙে পড়বে। আর এদিকে সাইফুল নেই বাড়িতে, তার কোনো খোঁজখবর নেই। সে কোথায় আছে জানে না নূপুর, কাউকে কিছু বলতেও পারে না। রুবেনা শেখ যতবার জিজ্ঞেস করেছে সাইফুল কোথায়, ততবার মিথ্যে বলতে হয়েছে তাকে। এবং কি আজ বিকেলে রিজওয়ান শেখ পর্যন্ত জিজ্ঞেস করেছে সাইফুল কোথায়। প্রত্যুত্তরে নূপুর বলেছে সে একটু বাইরে বেরিয়েছে। আম্মু, খাবো? আদো আদো কণ্ঠে বলল মাহির। তখন ওই কলেজ থেকে ফিরছে ফারা। তারপর বলল, মাহির বাবু, আমি এসে গেছি, চলো আমার সাথে খাবে। খুশিতে গদগদ মাহির। ফারা চট করে হাত মুখ ধুয়ে এলো। নূপুর তৎক্ষণাৎ টেবিলে খাবার দিল। দুপুরের খাবার সবাই একসাথেই খেয়েছে। খাওয়া শেষে ওষুধ খেয়ে লম্বা একটা ঘুম দিয়েছেন রুবেনা শেখ। রিজওয়ান শেখ বরাবরের মতো নিজের শপে চলে গেছেন। সাইফুল বাড়িতে নেই, তাতে বেশ শান্তি লাগছে ফারার। কয়েকবার চেষ্টা করেছিল নূপুরকে সাইফুলের কথাটা বলার। সরাসরি না বললেও তার ভাবসাব মোটেও পছন্দ হয়নি ফারার নিকটে। একবার ভেবেছিল তাসফিনকে বলবে, সেই জন্য ফোন পর্যন্ত করেছে। অথচ ফোন লাগেনি, হয়তোবা নেটওয়ার্ক জনিত সমস্যা হয়েছে। রুমের এক কোণে বড়সড় একটা ছবি লাগানো তাসফিনের। তার নিচের টেবিলে অনেকগুলো ছোট ছোট ছবির ফ্রেম করা, তার মধ্যে একটা তার ইউনিফর্ম পরা। হাতে তুলে নিল ছবিটা। কি স্নিগ্ধ মুখশ্রী। আনমনে হেসে ফিসফিসিয়ে বলল, ও লেফটেন্যান্ট সাহেব, আমি আপনাকে বড্ড মিস করছি। আপনি কবে ফিরবেন বলুন তো? আমার যে একা আর ভালো লাগছে না। ফারা অনুভব করলো কেউ খুব নিকটবর্তী তার। গালগুছে শুয়ে আছে তার মেদহীন উদর। ধীরে ধীরে তার ক্লিন শেপ করা গাল ছুঁয়ে যাচ্ছে গ্রীবাদেশ। লজ্জায় আড়ষ্ট ভঙ্গিতে চোখ খিচিয়ে বুঝে নিল ফারা। তারপর বলল, লেফটেন্যান্ট সাহেব। তাসফিন বলল, আই নিড ইউ ব্যাডলি সুখ। স্পর্শটুকু গাঢ় হলো। হাতের গভীর স্পর্শে মুচড়ে যাচ্ছে ফারা। কুণ্ঠিত হচ্ছে নাজুক বদনখানি। ভ্রুম চোখ খুলে থতমত খেয়ে গেল ফারা। কল্পনা করছিল সে
বসে ইস কি সব আজগুবি কথা ভাবছে, কিন্তু করবেটা কি, লোকটাকে প্রচন্ড মিস করছে। আর এদিকে বাঘবাকুম পায়রা মাথায় দিয়ে টাইরা বউ সাজবে এখনই। আউল মার্কা কবিতা শুনে থতমত হয়ে গেল স্নেহা, সজোরে ধাক্কা দিল ফারার মাথায়, তারপর বলল এসব কি বলতাছিস তুই? ফারা বলল কবিতা। আরেক দফা আহাম্মক বনে গেল স্নেহা। স্নেহা বাড়িতে একা থাকবে বলে আরিয়ান এখানে দিয়ে গেছে তাকে। রুবেনা শেখ বড্ড খুশি হয়েছেন এখানে আসাতে, কিন্তু রাইমা শেখ নাক কুচকে নিয়েছেন। তবে তাতে পাত্তা দিলেন না রুবেনা শেখ। সেই থেকে আড্ডা দিচ্ছে ফারা আর স্নেহা দুজনেই। তারপর বলল এটা কবিতা, তার চেয়ে আমি ভালো বলতে পারি। ফারা সাপটে হেসে বলল তাহলে বল। হ্যাঁ বলল সর চোখের সামনে থেকে। নূপুর আস্তে আস্তে বেগুনি নিয়ে এলো সবার জন্য। ফুরফুরে মেজাজে দুতলায় থেকে নেমে এলো ঝুমুর। নবীনের প্রেম নিবেদনের পর থেকে ভীষণ আনন্দে থাকে ঝুমুর, আজকেও তাই। তারপর বলল আপু বেগুনি? পুর বলল হুঁ। নূপুর ছোট্ট করে জবাব দিল। ফারা চট করে একটা হাতে তুলে নিল, তারপর বলল উফ আপু এত ভালো লাগে এটা খেতে, কি বলবো। স্নেহা নিজেও এক পিস তুলে নিল। পরপর প্লেট খালি হয়ে গেল মুহূর্তের মধ্যে। তারপর বলল দারুণ হয়েছে নূপুর আপু। তৎক্ষণাৎ শোনা গেল বাইরে থেকে আসা কণ্ঠস্বর, আমাদের রেখে একাই ঠুসে ঠুসে যাচ্ছ তোমরা, এ তো মহা অন্যায়। নিহাল আর আরিয়ান একই সঙ্গে এসেছে। দুজনকে দেখে ঝুমুর গদগদ প্রায়। ফারা কম যায় না, তারপর বলল ভাইয়া তোমরা এসো এসো। জুতো জোড়া খুলে ভেতরে এলো দুজনেই। নিহাল আর চোখে এক পলক দেখলো নূপুরকে। আরিয়ান ফুরফুরে মেজাজে এগিয়ে গিয়ে স্নেহার কাছে বসলো। স্নেহা খানিকটা সেটিয়ে গেল, হাপ্পাস ভঙ্গিতে চাইলো আরিয়ানের দিকে। লোকটা কেমন দুষ্টু দুষ্টু হাসছে। তারপর বলল ছি ছি রে নূপুর আপা, আমাদের জন্য রাখলেন না? নূপুর তড়িৎ গতিতে বলল আরে না না, রান্নাঘরে আরো আছে, বসো তোমরা। নূপুর চটজলদি এগিয়ে গিয়ে রান্নাঘর থেকে বাকিদের জন্য বেগুনি নিয়ে এলো। ফারা নিহালকে বলল ভাইয়া আপনি সমুদ্রে ফিরবেন না? নিহাল টিপুনি কেটে বলল কেন গো ভাবিজি, তোমার কি পছন্দ হচ্ছে না আমি এখানে থাকি? হাপিত্তেশ করছে ফারা উদাস ভঙ্গিতে বলল উহু আপনি বুঝতে পারছেন না ভাইয়া, আপনি যদি না যান তাহলে আমি খবর পাবো কি করে কমান্ডারের? একবারও তো ফোন করেনি আমাকে। ফিচেল হাসে আরিয়ান। নিহাল দুঃখ প্রকাশ করে বলল কষ্ট পেও না ভাবিজি, তোমার জন্য আমরা আছি। আমি আর আরিয়ান তাসফিনের বন্ধু মানে একই হলো। চোখ টিপে নিহাল সহসা হেসে ফেললো ঝুমুর, তারপর বলল আসুক আমার ভাই, এরপর বলবো তোমরা কিভাবে তার বউর উপর চান্স মারছো। ফারা টলটলে চোখে তাকায় নিহালের দিকে, তারপর বলল ভাইয়া এটা বলতে পারলেন আপনি? নিহাল হু করে হেসে উঠলো। ফারা মেয়েটা বড্ড ভালো, তাকে সত্যি আদর আদর লাগে। যখন ভাইয়া বলে ডাকে সত্যি সত্যি অন্যরকম নিদারুণ অনুভূতি কাজ করে। সম্পর্কে যথেষ্ট বড়, যেমন তার ভাবি হয়, অথচ বয়সে তার ছোট। তাসফিন আরিয়ান এবং নিহাল দুজনকে খুব বিশ্বাস করে, তাই তো এই পুরো বাড়ির দায়িত্বটা তাদের কাছে দিয়ে গেছে। যতদিন আছে তারা যেন তাদেরকে দেখে রাখে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়েন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।